আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। ঘড়িতে সময় রাত 9:34। আর আমি চাচ্ছি যে একটা দারুণ ঘটনা আপনাদের শোনাতে, বেশ লম্বা একটা ঘটনা, এবং সেই ঘটনার মূল চরিত্র যারা, তিনি হচ্ছেন গুলকেতন এবং হচ্ছে জিন হাবাল। তো তাদের নিয়ে আমরা ঘটনা শুনবো এবং তাদের বিষয়ে আমরা জানবো। আজকের এই ঘটনাটি অদ্ভুত একটা মুহূর্তের মধ্যে, অদ্ভুত একটা সিচুয়েশনের মধ্যে আপনাদের নিয়ে যাবে। আমি বিশ্বাস করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো আছেন বিধায় আমার ইমেল পড়ছেন, তাই আর জিজ্ঞেস করছি না কেমন আছেন। সকল লিসেনারকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। আমি আজ প্রথম ভূত.com-এ লিখছি, সেজন্য ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবির মাহমুদ, এখন পড়ালেখা করছি রাজশাহী ইউনিভার্সিটিতে। আমি যখন ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটে পড়তাম তখন ভূত এফএম ছিল আমার নিত্য রাতের ঘুমের ঔষধ। হেডফোন কানে ভূত এফএম শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। হঠাৎ ভূত এফএম বন্ধ হওয়াতে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপর ভর্তি পরীক্ষার চাপে জীবন থেকে অনেক কিছুই বাদ পড়ে যায়। নতুন ক্যাম্পাসে আসলাম, নতুন নতুন অনেক বন্ধু পেলাম, এই নিয়ে ভালোই চলে যাচ্ছিল। গত কোরবানি ঈদের মাসখানেক আগে আমার এক বন্ধু উৎসের ফুটবল খেলতে গিয়ে হাত ভেঙে যায়। ওকে হাসপাতাল থেকে আমার রুমে নিয়ে আসি, কারণ ওর একা একা থাকতে অসুবিধা হবে বলে। তখন আবার নতুন করে ভূত.com শুরু হয়েছে। রাতে দুই বন্ধু ভূত.com শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এই থেকে আমার নতুন করে পুরনো অভ্যাসের পুনরাবৃত্তি। আমি ভূত এফএমের প্যারানরমাল বিষয়গুলো শুনলেও কখনো ভাবিনি যে আমার সাথেও এমন প্যারানরমাল কিছু ঘটবে। তারপরও নিজের অজান্তে আমার সাথে ঘটে যায় এমন কিছু ঘটনা যা আমি আজ রাসেল ভাইয়ের সাথে ভূত.com-এর লিসেনারদের সাথে শেয়ার করব। এখন আসি আমার সাথে ঘটে যাওয়া মূল ঘটনায়। আর আমি একটা বিষয় বলে রাখি, আমি যে বিষয়টা শেয়ার করব সেটা শুধু আমার সাথে ঘটে যাওয়া বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে কয়েক দশক পুরনো এক অভিশপ্ত ইতিহাস। তো আর দেরি না করে এখন মূল ঘটনা শুরু করি। আমার বাসা সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার এনায়েতপুর থানায়। আমার নানার বাসা টাঙ্গাইল সদরের আদালত পাড়ায়। নানার বাসা সদরে হলেও নানার গ্রামের বাড়ি নাগরপুরের তেহালিয়া নামক এক প্রত্যন্ত গ্রামে। প্রতি বছর নানার গ্রামের বাড়িতে এক পারিবারিক মিলন মেলা হয়ে থাকে। সে অনুযায়ী এই বছর কোরবানি ঈদের পর আমাদের নানার গ্রামের বাড়িতে দাওয়াত করে। ঈদের একদিন পর বাসার সবাই চলে গেলেও আমার
যাওয়ার ইচ্ছা না থাকায় আমি বাসায় একাই থেকে যাই। সবাই চলে যাওয়ায় একদিন পর আম্মা বারবার কল করে আর সকলের অনুরোধে অগত্যা যাবার সিদ্ধান্ত নেই। আমি সেদিন দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বিকেলে 4টার নৌকায় উঠে এনায়েতপুর থেকে চৌহালি যাই। চৌহালি পৌঁছাতে আমার সন্ধে হয়ে যায়। এখান থেকে আমার গ্রামের বাড়ি দুইভাবে যাওয়া যায়। একভাবে হলো প্রথমে সিএনজি করে গয়হাটা বাজারে নেমে ওখান থেকে ভ্যানে করে তেহেলিয়া, আর আরেকভাবে হলো সিএনজি থেকে একটু 14 খাদিয়া নেমে কাটাখালী নামক খালের পাশ ধরে চকের মাঝ দিয়ে 10-12 মিনিট হেঁটে তেহালিয়া নানার বাড়ি গ্রামের বাড়িতে যাওয়া। যেহেতু রাত হয়ে গেছে তাই আমি ভাবলাম যে গয়হাটা বাজার থেকে ভ্যান নাও পাওয়া যেতে পারে, আবার ওই দিক দিয়ে যেতে সময়টাও বেশি লাগে। এই জন্য আমি খালের পাশে চক দিয়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি যখন সিএনজি থেকে নামলাম তখন আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না। বিদ্যুৎ চমকাচ্ছে, তাই আমি ভাড়া মিটিয়ে দিয়ে হনহন করে চললাম। এরই মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। আর একটা কথা বলে রাখি, এই চকের মাঝ দিয়ে যেতে পুরোটাই ফাঁকা, শুধু মাঝে একটা বাড়ি। আমি 2 মিনিট হাঁটতেই বৃষ্টি শুরু হলো, তাই আমি আর দেরি না করে দৌড়ে ওই বাড়িতে গিয়ে উঠলাম। ওই বাড়িতে আমার নানাদের এক প্রতিবেশী থাকে, একাই আমাদের পরিচিত। আমি তাকে নানি বলে ডাকতাম। বয়স অনেক হয়ে গেছে, 90 পার হয়ে গেছে, এখনো সুস্থ সবল। কলার বাগান আছে, একাই দেখে, আর গোটা বিশেক ছাগল পালে। আমি যখন ওই বাড়িতে গিয়ে উঠলাম তখন দেখি কেউ নেই, অন্ধকার। আমি নানির ঘরের বারান্দায় দাঁড়ালাম। ওই বাড়িতে 2টো ঘর, একটাতে নানি থাকে আর একটাতে ওনার পালন করা গোটা বিশেক ছাগল। আমি যখন নানির বারান্দায় দাঁড়ালাম তখন থেকেই আমার কেমন যেন মনে হতে লাগলো এখানে আমি একা নই। আমার আশেপাশে মনে হচ্ছে অনেকের উপস্থিতি। কেমন যেন ভয় ভয় অনুভূতি হচ্ছিল। বৃষ্টি, তাই বের হতেও পারছিলাম না। ভূত বা জিন নাকি আগুনে ভয় পায়, তাই এখানে যদি ভূত বা জিন কিছু থাকে এই ভেবে পকেটে থাকা সিগারেট জ্বালালাম। ওইদিকে বৃষ্টি যেন আরো বেড়েছে। এমন সময় দেখি ওই বাড়ির নানি একটা ছাগল নিয়ে বাড়ির মধ্যে ঢুকে আমাকে দেখে শুধালো, কে? আমি বলে উঠলাম, নানি, আমি সোহরাব সরকারের নাতি আবির। নানি বলে উঠল, হো তুমি, তা এত রাত্রিরে এইখানে কে? আমি বললাম, বৃষ্টি নামছে বলে উঠলাম, বাসা থেকে আসতে দেরি হয়ে গেছে, ভিজে যাব তাই উঠলাম। তখন নানি বলল, তোমারে তো এই রাত্রিরে ঘরে নিতে পারুম না, এরপরেও তুমি খাইয়া আইসো গরুর গোস্ত। এমনিতেই মনের মধ্যে ভয় ছিল, বুড়ির কথা শুনে রাগও উঠছিল। একবার ভাবলাম আমি গরুর মাংস খেয়ে এসছি, এটা বুড়ি জানলো কি করে? পরে ভাবলাম কোরবানি ঈদের জন্য হয়তো ধারণা করছে গরুর মাংস খেয়েছি বলে বুড়ি ঘরে নেবে না, কেমন যেন লাগছিল। এরই মধ্যে বুড়ি ঘরে গিয়ে আবার বের হয়ে গায়ে সাদা কি যেন একটা ছিটিয়ে দিয়ে বলল, তুমি এখন যাও। আমার তখন রাগ চূড়ান্ত পর্যায়ে চলে গেল। আমি বললাম, বাইরে বৃষ্টি, এর মতো যাবো কিভাবে? তখন বুড়ি বলল, আশেপাশে না তাকিয়ে সোজা চলে যাও। মনে মনে খুব অপমান বোধ করলাম, তাই আর কিছু না বলে ঝুম বৃষ্টির মধ্যেই বের হয়ে 7-8 মিনিট হেঁটে নানার বাড়ি চলে আসলাম। যখন আমি নানার বাড়িতে আসলাম তখন আমার মধ্যে কেমন যেন একটা ঝটকা লাগলো। এই 7-8 মিনিট আমি কেন যেন একটা অনুভূতি শূন্য মানুষ ছিলাম। ঝটকাটা লাগার পর বুঝতে পারলাম আমার গায়ে 1 ফোঁটা পানি নেই, এমনকি আমার মাথার চুলগুলোও শুকনা। তখনও বাইরে ঝুম বৃষ্টি। তখন থেকে আমার মনের মধ্যে কেমন যেন লাগছিল। একবার ভাবুন তো, আপনি ঝুম বৃষ্টির মধ্যে হেঁটে আসলেন কিন্তু আপনার গায়ে 1 ফোঁটা পানিও পড়ল না, তখন আপনার কেমন লাগবে? রাতে সবার সাথে কোনো রকম দেখা করে খেয়ে ঘুমাতে গেলাম। সারা রাত এই ভেবে আমার 1 মুহূর্তের জন্য ঘুম আসেনি। কেমন যেন সবকিছু ধোঁয়াশা লাগছিল। এর মধ্যে ফজরের আজান দিল। আমার নানি অজু করে নামাজ পড়তে শুরু করবে, তখন আমি নানির ঘরে গিয়ে নানিকে বললাম, একটা কথা আছে। নানি বলল, নামাজটা পড়ে নিয়ে শুনতেছি। আমি নানির জল চৌকির পাশে বসে রইলাম। আমার কাছে 1 সেকেন্ড যেন 1 বছরের সমান। নানি সালাম ফিরিয়ে মোনাজাত ধরছে। নানি অনেক সময় নিয়ে মোনাজাত করে বলে আমি নানিকে বললাম, তাড়াতাড়ি মোনাজাত শেষ করো। নানি মোনাজাত শেষ করে বলল, কি হয়েছে বল। আমি নানিকে গত রাতে ঘটে যাওয়া সব কাহিনী বললাম। নানি আমার সব কাহিনী শুনে ঠোঁট চেপে একটা হাসি দিল। আমি তখন বলে উঠলাম, হাসো কেন? তখন নানি কি যেন দোয়া টোয়া পড়ে আমাকে ফুঁ দিয়ে বলল, আমি তো এত কিছু জানি না,
এই সব কিছু তোমার মাইমাকে গিয়ে বলো, উনিই তোমার সব রহস্য সমাধান করে দেবেন। মাইমা হলো আমার নানার চাচি, আমার আম্মার ছোট দাদি। আমার আর সময় কাটে না, আমি শুধু ভাবছি কখন আমার রহস্যের জট খুলবে। তাই আমি আর দেরি না করে একটু আলো পরিষ্কার হওয়া মাত্রই চলে গেলাম মাইমার ঘরে। গিয়ে দেখি মাইমা নামাজ পড়ে ঘুমাচ্ছে। ঘুম থেকে জোর করে ডেকে তুললাম। বৃদ্ধ মানুষ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে আমাকে বলল, এখন বলো কি হয়েছে, এত তোড়জোড় কেন? আমি তখন আগের রাতে ঘটে যাওয়া সব কাহিনী বললাম। আমার কথা শুনে মাইমা বলে উঠল, হো, গোলকেতনের বাড়ি উঠছিলা তাইলে? ও তো তোমাকে একা পাঠায় নাই, তোমার সাথে আরো একজন আসছিল। আমার সাথে কে এসছিল এটা মূল ঘটনা শুনলেই বুঝবেন সবাই। এরপর মাইমা বলতে শুরু করলেন কয়েক দশক পুরনো এক ভয়ঙ্কর ইতিহাস। বিশ্বাস করেন, মাইমা যতক্ষণ ধরে এই কাহিনী বলেছে প্রতিটা মুহূর্তে আমার গায়ের লোম ভয়ে শিউরে উঠেছে। এখন আমি মাইমার ভাষায় পুরো ঘটনা বলছি। মাইমা বলছেন, তোমার বড় বাপ আমাকে যখন বিয়ে করে নিয়ে আসে এখানে, তখন আমার বয়স 12-13। তখনও সাহেবদের আমল। 2 বাড়ির পর ওই যে ভিটা দেখা যায়, ওইখানে কও-গফুরের ভিটা, ওইটা ছিল গুলকেতনের বাপের বাড়ি। গফুর গুলকেতনের ভাই। গুলকেতনের আরো 2 ভাই আসিল, সবাই মরে গেছে। এখন ভাইস্তারা শহরে থাকে। ওই মুহূর্তে আমি বিরক্ত হয়ে বললাম, আমি তোমাকে কি জিজ্ঞেস করলাম, তুমি কি বলছো, ঘটনায় আসো। মাইমা বললেন, আমাকে যখন বিয়ে করে নিয়ে আসে তখন গুলকেতন বিয়ের লায়েক। আমাকে চাচি চাচি কইরা ডাকতো। ওই পাড়ার জামাইল্লার সাথে ওর সম্পর্ক ছিল, এলাকার সবাই জানতো। ওলাটা ভালো আসিল, তাই বিয়াও দেয় ওর লগে। তখন থেকেই মোদ্দা ঘটনা শুরু। বিয়ার পরে ওদের সংসারে ডাউসের নজর পড়ে। বলে রাখি, খারাপ জিনকে এই গ্রামে ডাউস বলে। তখন ওদের নানানভাবে জ্বালাইতো। গুলকেতন আর ওর জামাই পাতে ভাত বাড়লে ভাত আর ভাত থাকতো না, ছাই হইয়া যাইত। তরকারি দিলে রক্ত হাড় হইয়া যাইত। রাতের বেলায় ঘরে আইসা কারা যেন ডাকাডাকি করত। ঘর খুইলা দেখা যেত কেউ নাই। জামাইল্লা রাতে বাইরে বের হলে জিনটা আটকাত। কোনো সময় মাছ কিনতে পারত না জামাইল্লা। মাছ কিনে বাড়িতে আসলেই দেখত কাটাকুটি শুধু আছে। এইভাবেই চলতো সবকিছু। আমি বোঝার সুবিধার্থে ভাষাটা একটু পরিবর্তন করে নিচ্ছি, মানে আমি রেগুলার ভাষায় বলছি আর কি। যাই হোক, তিনি যেভাবে বলছেন। তারপরে হুজুরকে বাসায় ডেকে নিয়ে আসা হলো এবং হুজুর বললেন যে কুজিনের নজর পড়েছে, তাই হুজুর বাড়ি বন্ধ করে দিলেন। তারপর কিছুদিন ভালোই চলছিল, কিন্তু আবার যখন বিয়ের 6 মাস হলো তখন জামাল কেমন যেন হয়ে গেল। গুলকেতনকে দেখলেই সে বাঘের মতো গর্জন করত। ছুটতে ছুটতে একসময় কালীঘর, একসময় শ্মশানে গিয়ে বেহুশ হয়ে পড়ে থাকত। তখন আবার সেই হুজুরকে ডাকা হলো। হুজুর এসে সব দেখলেন এবং তার জিনের মাধ্যমে জানলেন যে এই পরিবারের ওপরে অন্য জিনের আসর আছে, খুব শক্তিশালী তারা। হুজুরের পক্ষে এদের বিরুদ্ধে কিছু করা সম্ভব নয়। তাই হুজুর সিলেটের এক বড় হুজুরের নাম বলেন। বাড়ি থেকে জামালের এক চাচা সিলেট যায় সেই বড় হুজুরকে নিয়ে আসতে। বড় হুজুরকে গিয়ে সব কথা বললে বড় হুজুর আসার জন্য রওনা দেয়। তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, তাই আসতে অনেক সময় লাগে। যেদিন বড় হুজুর আসলো সেই দিন ওই পরিবারের সবচেয়ে বড় বিপত্তি ঘটে গেছে। আগের রাতে জামাল ছুটতে ছুটতে কোথায় যেন চলে গেছে, কেউ দেখেনি। পরের দিন সকালে শ্মশানে বিভৎস অবস্থায় জামালের লাশ পাওয়া যায়। লাশটার 2 চোখ গর্ত করে তুলে নেয়া, বুকে বাঘের থাবার মতো থাবা বসানো, সারা শরীরে আঁচড়ের দাগ। শ্মশানে লাশ যেখানে ছিল তার আশেপাশে হাড়গোড় দিয়ে কি যেন ছক করা ছিল। বড় হুজুর আসার পর এসব দেখে হতভম্ব হয়ে যায়। তখন বড় হুজুরের কাছে গুলকেতন জানতে চায় কেন এমন হয়েছে। বড় হুজুর বলে, লাশ আগে দাফন করা হোক, তারপর আমি দেখছি কি জন্য এরকম হয়েছে। সেই দিন সেই বিভৎস লাশের জানাজা দাফন হতে হতে রাত হয়ে যায়। পরে বড় হুজুর পরদিন রাতে আসনে বসবেন বলে জানান। এই জন্য একজনের উপর জিন হাজির করিয়ে প্রশ্ন করবেন, তাই তুলারাশির কাউকে দরকার। পরের রাতে হুজুর তুলারাশির একজনকে নিয়ে আসেন এবং আসনে বসেন। ওই তুলারাশির লোকের ওপর হুজুরের এক জিন হাজির করে জানতে চাওয়া হয় এমন হওয়ার কারণ কি।
তখন জিন বলে তার জানতে কিছু সময় লাগবে। জিন কিছুক্ষণ সময় ঘুরে এসে এক ভয়ঙ্কর অভিশাপের কথা জানায়। জিন হুজুরকে বলে জামালের মারার জন্য দায়ী হচ্ছে গুলকেতন। তখন হুজুর জানতে চায় গুলকেতন কেন? তখন জিন হুজুরকে বলে গুলকেতনের পরিবারের সব মেয়েদের স্বামীদের অকাল মরণ হয়েছে। গুলকেতন ও অন্যদের থেকে জানতে পারে যে ওই পরিবারের কোনো মেয়ের স্বামী 5-6 বছরের বেশি বাঁচে না। এই জন্য ওই পরিবারে মেয়েদের বিয়েও কেউ দিতে চায় না। জিনের কাছে তখন তারা জানতে চায় যে এই অকাল মরণের কারণ কি? তখন জিন বলে এ এক অভিশাপ। হুজুর জিজ্ঞেস করে কিসের অভিশাপ? জিন বলে গুলকেতনের 7 প্রজন্ম আগে ওই পরিবার একটা হিন্দু পরিবার ছিল। ওই পরিবারের এক মেয়ের নাম ছিল মহামায়া। দেখতে খুবই সুন্দর ছিল আর রূপে মোহিত হয় হাবাল নামের এক জিন। হাবাল এতটাই মোহিত হয় যে সে মানুষের রূপ নিয়ে মহামায়াকে প্রেমের প্রস্তাব দেয়। মহামায়াও একসময় হাবালকে ভালোবেসে ফেলে। এভাবে অনেক দিন যাওয়ার পর হাবাল যে জিন সে কথা মহামায়া জানতে পারে। মহামায়া তখন হাবালের প্রেমে অন্ধ হয়ে আছে। মহামায়া সবকিছু মেনে নেয়। একসময় তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। হাবালের পরিবার রাজি হলেও মহামায়ার পরিবার জিনের সাথে বিয়ে দিতে কোনোভাবেই রাজি হয় না। তখন হাবাল আর মহামায়া নিজেরাই বিয়ে করে এক পাহাড়ের পাদদেশে বসবাস করতে থাকে। বিয়ের আগে মহামায়ার একটাই শর্ত ছিল হাবালকে মানুষরূপী হয়ে সংসার করতে হবে। পাহাড়ে তারা সুখে বসবাস করছিল, কিন্তু এটা মেনে নিতে পারে না মহামায়ার পরিবার। তারা মহামায়ার ওপরে কালো জাদু করে এবং একসময় দুজনের বিয়ে মেনে নিবে বলে তাদেরকে মহামায়ার বাপের বাড়ি আসতে বলে। ততদিনে বিয়ের 6 মাস হয়ে গেছে। 6 মাস পর মহামায়া ও হাবাল মহামায়ার বাপের বাড়ি আসলে মহামায়ার ওপরে কালো জাদু করে তাকে বশ করে ফেলা হয় আর হাবালের ওপর চালাতে থাকে তন্ত্র মন্ত্রের অসহ্য অত্যাচার। হাবালের বাপ মা হাবালের অত্যাচারের কথা শুনে তাদের কাছে মাফ চায় আর হাবালের জান ভিক্ষা চায়, কিন্তু মহামায়ার পরিবার সেসব আকুতি শোনেনি। হাবালের ওপর যখন অত্যাচার চালাচ্ছে তখন হাবাল মহামায়ার কাছে একবার জানতে চায় যে মহামায়া তাকে ভালোবাসে কিনা, কিন্তু মহামায়া তখনও বশ। সেই সময় মহামায়া হাবালের থেকে মুখ ফিরিয়ে নেয়। 6 মাস 13 দিনের দিন হাবাল নির্যাতন সহ্য করতে না পেরে মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে একটা অভিশাপ দিয়ে যায়। এই পরিবারের সব মেয়ের স্বামীর অকাল মৃত্যু হবে, আর এই পরিবারের কোনো মেয়ে যদি প্রেম করে বিয়ে করে তার স্বামীর তার মতো বিভৎস মৃত্যু হবে। জামালের পরিবার এসব জানার পর গুলকেতনকে ডাইনি বলে বাড়ি থেকে বের করে দেয়া হয়। তখন এলাকার সবাই জানে এই সব কাহিনী। গুলকেতনকে তার ভাইয়েরা বাড়িতে উঠতে দেয় না। গুলকেতন তখন এ বাড়ি ও বাড়ি কাজ করে চলত। ওই সময় বিপদে পড়ে যায় গুলকেতনের পরিবার, কারণ ওই পরিবারে তো অনেক মেয়ে আছে, তাদের বিয়ে দিতে হবে। তখন পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এর একটা ফয়সালা করতে হবে। কি করা যায় ভাবতে ভাবতে পরে সিলেটের বড় হুজুরের কথা মনে পড়ে তাদের। বড় হুজুরকে নিয়ে আসে আর এই সমস্যার সমাধান চায়। হুজুর তার জিনের মাধ্যমে জানার অপেক্ষা করে কিভাবে এর সমাধান পাওয়া যাবে। রাতে হুজুর আসনে বসে জিনের মাধ্যমে একমাত্র সমাধান সম্পর্কে জানতে পারে। সমাধান হলো যে কোনোভাবে ওই হাবাল নামক জিনের পরিবারের কোনো ছেলে জিনের সাথে এই পরিবারের কোনো মেয়ের বিয়ে দিতে হবে, তবেই সেই অভিশাপ থেকে মুক্তি মিলবে। তখন বিপদ হয়ে যায় যে বিয়েটা হবে কিভাবে, আর বিয়ে করতে রাজিই বা হবে কে। সেই সময় শোকে পাথর গুলকেতন বলে যে আমার জন্যই যখন এত ঝামেলা, আমিই বিয়ে করব ওই পরিবারের জিনের একজনকে। সবকিছু ঠিকঠাক, আর তখন একটা সমস্যা সামনে আসে। জিনের পরিবারের সাথে তাদের একটা সামাজিক বিভেদ তৈরি হয়। হুজুর নিরুপায়। তখন হুজুর একটা কাজ করে, গুলকেতনদের বাড়ির উঠোনে একটা জবা ফুলের গাছ লাগায় আর অমাবস্যার রাতে গুলকেতনের পায়ের পাতা এবং গলায় একটা তেল দিতে বলে, আর বলে 21 দিন গুলকেতন উঠানেই এই জবা গাছের কাছে থাকবে। এই 21 দিন বিভিন্ন জিন এসে গুলকেতনকে তার প্রেম নিবেদন করবে। কোনো জিন প্রেমের প্রস্তাব দেওয়ার সময় যদি দেখে যে জবা গাছে 3টা জবা ফুল ফুটেছে, তখন প্রেমের প্রস্তাবে রাজি হবে। জবা গাছে 3 ফুল ফোটা মানে ওই জিনের পরিবারের কেউ। কিন্তু এই 21 দিনে যদি একটাও সফল না হয় তাহলে হুজুরের আর কিছু করার নেই। তবে তখন একটা উপায় থাকবে, সেটা হচ্ছে কুফরি তন্ত্রমন্ত্র।
হুজুর সেটা করতে পারবেন না। হুজুর আসামের কামাখ্যার একদল তান্ত্রিকের সন্ধান দিয়ে যান আর বলেন আপনারা চাইলে এটা করতে পারেন। 21 দিন গুলকেতন অনেক জিনের প্রেমের প্রস্তাব নেয়, কিন্তু জবা গাছে 3টা ফুল একসাথে ফোটে না। এই পদ্ধতি সফল না হলে গুলকেতনের পরিবার সিদ্ধান্ত নেয় আসামের কামাখ্যা থেকে ওই একদল তান্ত্রিককে আনবে। দুজন গেল আসামের কামাখ্যা দেবীর মন্দির চত্বরে অনেক খোঁজাখুঁজির পর ওই তান্ত্রিকের দলকে পাওয়া যায়, কিন্তু তারা আসতে সম্মতি জানাচ্ছিল না। কয়েকদিন ধরে নানা অনুনয় বিনয় করার পর তারা রাজি হয়। তারা ছিল অঘরী তান্ত্রিক। তারা আসতে রাজি হলেও একটা শর্ত বেঁধে দেয়। শর্তটা হলো তাদের এই কাজ করতে প্রায় 3 মাস সময় লাগবে। এই 3 মাসে তাদেরকে 3টা মৃত লাশ দিতে হবে তাদের খাওয়ার জন্য। তারা সম্মতি দিয়েছে বলে এই শর্তেও তারা রাজি হয়। কিছুদিন পর গুলকেতনের বাড়িতে সেই অঘরী তান্ত্রিকরা আসে। বিভিন্ন হাসপাতালের মর্গে ঘুরে কোনোভাবে তারা 3টা বেওয়ারিশ লাশ জোগাড় করে। তখন ব্রিটিশ আমল ছিল, তাই গ্রামের সবাই জানলেও ব্রিটিশ পুলিশদের কোনোভাবেই গ্রামে ঢুকতে দেয়া হতো না। অঘরী তান্ত্রিকরা বলে একটা ফাঁকা জায়গায় একটা দোচালা ঘর করে দিয়ে অবশ্যই আমাদের জানাবেন, এবং এই ঘটনা সম্পর্কে যে কোনো মতামত বা তথ্য নিতে আমি আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম খালেদ মাহমুদ। আমার বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। ভূত.com-এ এটা আমার প্রথম ইমেইল, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। ঘটনাটি আমার এক বন্ধু ও তার পরিবারের সাথে ঘটেছিল। আমার বন্ধুটির নাম আবিদ। আমি তার হয়ে ঘটনাটি বলছি। আমার নাম আবিদ। প্রথমে আমাদের বাড়ি ও পরিবার সম্পর্কে বলে নিই। আমাদের বাড়ি লাকসামের পশ্চিম গাঁয়ে। আমাদের বাড়ির পিছন দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী। আমাদের বাসার এক ফ্ল্যাটে আমি, আমার বড় বোন এবং আমার আম্মু থাকেন। অপর ফ্ল্যাটে আমার এক খালা থাকেন। ঘটনাটি যখন ঘটে আমি তখন ক্লাস 5-এ পড়তাম। ছোট থেকে আমি একটু ডান পিটে ছিলাম, তাই আমি আলাদা রুমে ঘুমাতাম। ঘটনাটির তারিখ আমার সঠিক মনে নেই। একদিন রাতে আমি আমার রুমে ঘুমিয়েছিলাম। হঠাৎ কোনো কিছুর একটার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। একে তো গভীর রাত, তাই রুমটা একটু অন্ধকার ছিল। আমি বিছানা থেকে নামার সময় পায়ে তরল কিছু অনুভব করি। একটু পর বুঝতে পারি আমার বেডের কাছে কয়েক ফোঁটার রক্ত পড়ে আছে। আমি একটু ভয় পেয়েছিলাম ঠিকই, তাই সকালে আম্মুকে বলি যে আমার বেডের কাছে রক্ত আসলো কোথা থেকে। আমার আম্মু বলল সে হয়তো মশার রক্ত হবে। আম্মু ব্যাপারটা তেমন আমলে নিলেন না। তো রোজকার মতো পরের দিন রাতে আমার রুমে ঘুমিয়েছিলাম। আবারও হঠাৎ গুনগুন আওয়াজে ঘুম ভেঙে যায়। তারপর আবারও দেখি কয়েক ফোঁটা রক্ত আমার বেডের সামনে। পরের দিনও ব্যাপারটা আম্মুকে বললে উনি আবারও আমলে নিলেন না। তারপর থেকে প্রায় প্রতি রাতে এই ঘটনা ঘটত। আম্মুকে বললে কেন জানি এড়িয়ে যেত। ছোট আমি তেমন কিছু বুঝতাম না। এর কয়েকদিন পরে হঠাৎ একদিন আম্মু দেখলো তার ব্যাগ থেকে টাকা উধাও। ওনার কাছে মনে হয়েছিল হারিয়ে ফেলেছে বা আমরা কেউ নিয়েছি, তাই উনি এটা নিয়ে মাথা ঘামালেন না। এরপর কিছুদিন আর কিছুই হয়নি। কয়েকদিন পর আম্মু আবারও দেখলো ব্যাগ থেকে টাকা উধাও। তো তিনি ভাবলেন হয়তো বাজারে গিয়েছিলেন আর টাকা পড়ে গেছে, এটা স্বাভাবিক নিলেন। এরপর 1 মাস তেমন কিছু হয়নি। এরপর একদিন সকালে ঘুম থেকে উঠে আম্মুকে বাসায় দেখতে পেলাম না। আমার বোনের কাছ থেকে জানতে পারি যে আম্মু কোনো এক হুজুরের কাছে গেছে।
কেন গেছে সেটা বলতে পারে না। আম্মু যখন ফিরে আসলো তখন দেখছি উনি পানি পরা নিয়ে আসছেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম কেন গেছেন। যেহেতু আমি তখন ছোট ছিলাম তাই উনি ব্যাপারটা এড়িয়ে গিয়েছিলেন। এরপর তেমন কিছু আর হয়নি কয়েকদিন। আস্তে আস্তে আম্মুর মধ্যে কিছু পরিবর্তন দেখতে পেলাম, যেমন প্রায় অসুস্থ হয়ে যেতেন, দিন দিন শুকিয়ে যেতেন। এইরকম চলতে চলতে আমার আম্মুর একবার হার্ট অ্যাটাক হয়েছিল। আম্মুকে কিছু জিজ্ঞেস করলে উনি আমাকে বলতেন না। বলে রাখা ভালো, আমার সাথেও কয়েকদিন কিছু হয়নি, কিন্তু এক রাতে আমি স্বপ্নে দেখেছিলাম একজন মহিলাকে। দেখে মনে হয়েছিল হিন্দু। উনি বসে বসে কি যেন পড়ছিলেন, আমি ভাষাটা বুঝলাম না, কেমন মন্ত্র টাইপের। ওনাকে দেখে মনে হয়েছিল তান্ত্রিক। তো আমি ওনার কাছে গিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওই মহিলার মুখ কেমন দানবীয়, ওইরকম চেহারা কোনো মানুষের হতে পারে না। আমি ভয় পেয়ে গেলাম। পরের দিন সকালে আম্মুকে স্বপ্নের ব্যাপারে বললে উনি বলেন কার্টুন দেখেছে তাই স্বপ্নেও ওইগুলো দেখি। যেহেতু আমি ছোট ছিলাম তাই মনে হয় উনি এটা বলেছিলেন। এরপর মাঝে মাঝে আমার আম্মুও একই রকম স্বপ্ন দেখতে লাগলেন। উনি আমার বোনের সাথে সব শেয়ার করলেও আমাকে তেমন কিছু বলতেন না। এরপরে এটা চলতে থাকলে আম্মু অনেক কবিরাজ হুজুর দেখান, কিন্তু তেমন কোনো লাভ হয়নি, কেউ সুরাহা করতে পারলো না। আমার এক মামা আছেন যিনি একজন আলেম। তো উনি একদিন আমাদের বাসায় আসলে আম্মু ওনাকে সমস্যাগুলো বলে। উনি পুরো বিষয়টা জানার পরে বলেছিলেন এটা উনি সুরাহা করার চেষ্টা করবেন। উনি আবার এই বিষয়গুলো সম্পর্কে জানতেন। উনি যে মাদ্রাসায় পড়াশোনা করতেন ওইখানে এক হুজুর এই বিষয়গুলো দেখতেন। তিনি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, পাশাপাশি কবিরাজের কাজগুলো করতেন। ওনার অনেক কাজে মামা গিয়েছিল, তাই মামা এগুলো জানতেন। এরপর মামা একদিন আমাদের সমস্যা ওই হুজুরকে বলেছিলেন। তো সমস্যাগুলো শোনার পর হুজুর একদিন আমাদের বাসায় এসেছিলেন। উনি একটা পানির বোতল, একটা তেল এবং ওনার যাবতীয় অনেক কিছু নিয়ে আসেন। আমার আম্মুর রুমে বসে বসে কিছু একটা করলো। উনি বললেন যে আমাদের উপর কেউ কালো জাদু করেছে, তবে কে করেছে সেটা এখনো জানা যায়নি। তারপর উনি বললেন যে কিছুদিন সময় লাগবে। এই বলে উনি সেই দিনের মতো চলে গেছেন। এর পরের রাতে আমি স্বপ্নে ওই মহিলাকে দেখেছিলাম, আর আমি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। ভয় পেয়েছিলাম অনেক, তাই আম্মুকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু অনেক চেষ্টা করেও আমার আম্মুকে ডাকতে পারিনি। ওই মহিলার চেহারা ছিল অনেক বীভৎস আর প্রচণ্ড ভয়ানক। আমি আজও ওই চেহারা ভুলতে পারিনি। এরপরে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। পরের দিন আমার জ্বর দেখলে আম্মু হুজুরকে ফোন দিয়ে বিষয়টা জানান। এর 2 দিন পর হুজুর ওনার কিছু ছাত্র নিয়ে আমাদের বাসায় আসেন। হুজুর তখন আমাদের বাড়ির প্রতি কোণায় 2 জন করে ছাত্রদের থাকতে বলেন এবং এরপর উনি আমাদের বাড়িটা বন্ধ করেন। তারপর উনি ওনার কিছু কাজ করেন। এরপর উনি চলে গেলেন আর আমার মামা থেকে গেলেন। কি ভাবছেন ঘটনাটা শেষ? না, এই লোমঘর্ষক ঘটনা যে এখানেই শেষ হবার নয়। পরের দিন সকাল 6টার দিকে আমার আম্মু হঠাৎ করে ঘুম থেকে উঠে উনি বললেন স্বপ্নে আবার ওই হিন্দু মহিলাকে দেখেছেন। তো আমরা বিস্তারিত জানতে চাইলে উনি আমাদের বলেন আম্মুর ভাষ্যমতে আমি স্বপ্নটার কথা বলতেছি। আমি যে হিন্দু মহিলাকে স্বপ্নে দেখতাম, তো কাল রাতে দেখলাম ওই মহিলার সাথে আরো 2 জন পুরুষ ছিল। পুরুষগুলো দেখতে কিছুটা দানবীয় আকারের। তাদের চেহারা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। তারা আমাকে একটা বনের মধ্যে তাড়া করতেছিল। তখন আমি আমার বোনকেও সেখানে দেখতে পাই। সে আমাকে একবার দেখা দিয়ে আবার কোথায় যেন হারিয়ে গিয়েছিল। স্বপ্নের ঘটনা বলার পর হঠাৎ আম্মু অন্য কণ্ঠে বলে উঠল যে ওই ঘরের ছেলেটাকে আমি আমার সাথে নিয়ে যাব, আর যদি না দেস তাহলে তোদের সবাইকে মেরে ফেলবো। এই বলে আমার দিকে এগোতে লাগলেন আম্মু। আমার ভাইয়েরা ও খালা আমার আম্মুকে শক্ত করে ধরে রেখেছিল। আমার মামা আমার আম্মুর সবচেয়ে কনিষ্ঠ আঙ্গুলের নখ চেপে ধরে সূরা পড়তে শুরু করলেন। একটু পর আম্মু বেহুশ হয়ে পড়ে গেল। এরপর 10টার দিকে হুজুর আসলো। তারপর আম্মুকে নিয়ে কিছু পানি পড়া খাওয়ালো আর একটা তাবিজ দিল আমাকে ও আম্মুকে বলল 3 মাস ব্যবহার করার জন্য, আর কোনো অবস্থাতেই যেন এই তাবিজ না খুলে। তারপর উনি চলে গেলেন। এরপর 3 মাস আমরা তাবিজ ব্যবহার করি। এরপর থেকে এখনো পর্যন্ত কিছু ঘটেনি। আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি। পরে অবশ্য জানতে পারলাম আমাদের কাছের কেউই আমাদের উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল সম্পত্তির জন্য। হুজুর আমাদের নামটা বলেননি। তো রাসেল ভাই, এই ছিল আমার ফ্রেন্ডের ঘটনা। ভুলগুলো ক্ষমা করবেন, আর আমার ঘটনা সিলেক্ট হলে আমাকে একটু ইমেল করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো একটা ঘটনা নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।
কিরে ভাই চলুন। ফার্স্ট পার্টি কি ছিল কথা না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে রবিবার একদিকে, তারপরেও আজকে একটা ওয়ার্কিং ডে এবং সারাদিনের ব্যস্ততার পরে আমাকে সময় দিয়েছেন, যতটুকু সময় দিয়েছেন সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আশা করছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা খুব ছোট্ট একটা এপিসোড করেছিলাম এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অনেক বেশি এনজয় করেছেন। আমাদের এইখানে যারা কমেন্ট করছেন তাদের মধ্যে আমি অনেকেই দেখতে পাচ্ছি। এমডি জিহাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মুস্তাইন রহমান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইমারত, আমাদের সঙ্গে আছেন রহমতুল্লাহ মোল্লা, আমাদের সঙ্গে আছেন